গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি প্রীতম কুমার মণ্ডল, ইন্সট্রাক্টর টেক পাওয়ার, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত আছি। আজকে মূলত আমরা গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের কার্যপ্রণালী, মূল অংশসমূহ এবং প্রকৌশলগত এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডভান্টেজ এটি সম্পর্কে জানবো, এবং স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্ট থেকে কেন আসলে আমরা গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট এই বিষয়টি সম্পর্কে চিন্তা করলাম, মানুষের চিন্তা ভাবনার জায়গা থেকে কোথা থেকে এটি এসেছে সে সম্পর্কে জানবো। তাহলে আমরা দেখে আসি যে গ্যাস টারবাইন কেন এটি এত গুরুত্বপূর্ণ। গ্যাস টারবাইন এটি হলো একটি আধুনিক রোটারি ইঞ্জিন, অর্থাৎ এটি রোটারি মোশনের মাধ্যমে শক্তি উৎপন্ন করে, যা উচ্চ চাপ এবং তাপের গ্যাসকে ব্যবহার করে অবিচ্ছিন্নভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারে। আমরা এখানে আমাদের ছবিতে দেখতে পাচ্ছি গ্যাস টারবাইনের ক্ষেত্রে একটি এয়ারফয়েল মিক্সচার থাকে, এবং এই এয়ারফয়েল মিক্সচারটি কম্বাশন চেম্বার থেকে পরবর্তী থেকে টারবাইন ঘুরিয়ে ইলেকট্রিসিটি প্রডিউস করে। এবং এখানে আমরা কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্নভাবে শক্তি পেতে পারি। আমরা গ্যাস টারবাইনের যখন গঠন দেখব, যে আমরা দেখব যে আইসি ইঞ্জিনের সাথে এর অনেক মিল রয়েছে, কিন্তু আইসি ইঞ্জিনে আমরা শুধুমাত্র একটা স্ট্রোকেই যেখানে শক্তি পেতে পারি, গ্যাস টারবাইনে আমরা কন্টিনিউয়াসলি শক্তি পেতে পারি। আমরা এখন দেখি যে গ্যাস টারবাইনের কি ধরনের গুরুত্ব এবং উপযোগিতা রয়েছে। গ্যাস টারবাইনের বিশাল ক্ষমতা রয়েছে, অর্থাৎ গ্যাস টারবাইন বিপুল পরিমাণ বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারে, এবং গ্যাস টারবাইনে আমাদের কম্বাসন চেম্বার এবং টারবাইন সবগুলি একই সাথে থাকে। অর্থাৎ আমাদের স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্টে যেখানে আলাদাভাবে বয়লার থাকে, পানি গরম করার প্রয়োজন হয়, গ্যাস টারবাইনের ক্ষেত্রে এরকম কোনো কিছুর প্রয়োজন হয় না, যার ফলে গ্যাস টারবাইনকে খুব সহজেই কম জায়গায় রাখা যায়, এটি কম স্থান দখল করে, এবং এর মেকানিজম অনেক মসৃণ হয় এবং স্মুথ হয়। টারবাইনের অ্যানাটমি, একটি গ্যাস টারবাইনে মূলত তিনটি অংশ থাকে। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি একটি সম্পূর্ণ গ্যাস টারবাইনের তিনটি সিস্টেমের। একটি হচ্ছে আমাদের কম্প্রেসর। কম্প্রেসর হচ্ছে বাইরের বাতাসকে টেনে নেয় এবং সেটা উচ্চ চাপে সংকুচিত করে বা কম্প্রেস করে। এরপর হচ্ছে আমাদের কম্বাসন চেম্বার থাকে, যেখানে এয়ার ফুয়েল মিক্সচার ঘটে, এবং সর্বশেষ টারবাইন, যেখানে আমাদের ব্লেড ঘুরিয়ে বা আমাদের রোটর ঘুরিয়ে ঘুরিয়ে কাঙ্ক্ষিত মেকানিক্যাল এনার্জি আমরা কনভার্ট করতে পারি, এবং সেই মেকানিক্যাল এনার্জি থেকে পরবর্তীতে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারি। তাহলে আমরা আমাদের টারবাইনের অ্যানাটমির সাথে পরিচিত হলাম। এখান থেকে আমরা বলতে পারি টারবাইনের আমাদের প্রথম যে প্রসেসটি ঘটে সেটি হচ্ছে কম্প্রেশন। এখানে বাইরের পরিবেশ থেকে সাধারণত বাতাস কম্প্রেসরে প্রবেশ করে, এবং বাতাস কম্প্রেসরে প্রবেশ করার পর কম্প্রেসরের যে ব্লেড গুলো থাকে সেই ব্লেড গুলো বাতাসকে সামনের দিকে ঠেলে সংকুচিত করে। এর ফলে বাতাসের চাপ এবং তাপমাত্রা বহুগুণে বৃদ্ধি পায়। আচ্ছা, এখানে আমরা দেখো যে আমাদের বাতাসটা যখন প্রবেশ করছে, সেখানে আমাদের যে ক্ষেত্রফলটা আছে বা এরিয়াটা আছে, সেই এরিয়াটা অনেক বেশি, এবং সে খুব কম একটা এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। তখন কি হয় যে বাতাসের চাপ এবং তাপমাত্রা বেড়ে যায়। তোমাদের জন্য কুইজ, যে আমাদের পদার্থবিজ্ঞানের কোন প্রিন্সিপাল মেনে এই ঘটনাটি ঘটে, বা এই প্রিন্সিপালটি সম্পর্কে তোমরা ফ্লুইড মেকানিক্সেও পড়ে এসেছো। তোমরা কমেন্ট করে জানাবে যে আমাদের পদার্থবিজ্ঞানের কোন নিয়ম অনুসারে এই ঘটনাটি ঘটে। এরপর সেখানে দহন প্রক্রিয়া বা কম্বাসন চেম্বারে দহন ঘটে। উচ্চচাপের বাতাস কম্বাসন চেম্বারে প্রবেশ করে, এবং এখানে নিয়মিতভাবে জ্বালানি ইজেক্ট করা হয়, এবং বাতাস ও জ্বালানির মিশ্রণের ফলে সেখানে কম্বাসন ঘটে। কম্বাসন যখন ঘটে, সেখানে প্রচুর চাপ এবং তাপ তৈরি হয়, যেটি সামনের দিকে ধাবিত হয়। এরপর আমাদের এক্সপানশন ঘটে। এক্সপানশনের ক্ষেত্রে দহনের ফলে যে প্রচন্ড উত্তপ্ত এবং উচ্চ চাপের গ্যাস টারবাইনের ব্লেড গুলোর উপর আঘাত হানে, এবং টারবাইনের ব্লেড গুলোর উপর আঘাত হানার ফলে ব্লেড গুলো ঘুরতে শুরু করে, শ্যাফট গুলো প্রচন্ড গতিশক্তিতে ঘুরতে শুরু করে, এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত যান্ত্রিক শক্তি এখান থেকে পেয়ে থাকি। আমাদের শক্তির বন্টনের ক্ষেত্রে একটি একটি চমৎকার
প্রকৌশল, টারবাইনে যে পরিমাণ শক্তি উৎপাদিত হয় তার পুরোটাই কিন্তু আমরা যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারি না। আমাদের এখানে টোটাল যে মেকানিক্যাল এনার্জি থাকে এর একটা অংশ আমাদের কম্প্রেসরকে ড্রাইভ করে এবং অন্য একটা অংশ আমাদের নিট ব্যবহারযোগ্য শক্তি হিসেবে থাকে। আমরা পরবর্তীতে যখন এফিসিয়েন্সি সম্পর্কে পড়ব তখন এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। চূড়ান্ত ধাপে আমাদের জেনারেটর সংযোগ ঘটানো হয় যে টারবাইনের শ্যাফটের সাথে এবং সেই জেনারেটরের মাধ্যমে আমাদের যান্ত্রিক ঘূর্ণন থেকে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় এবং চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে আমরা বিদ্যুৎ তৈরি করি। তাহলে আমরা যদি দেখি আমাদের গ্যাস টারবাইন একটি সম্পূর্ণ প্রণালী। এটি আমাদের আইসি ইঞ্জিনের মতোই, যেখানে প্রতিটি ধাপে আলাদাভাবে প্রথমে সংকোচন ঘটে, তারপর দহন হয়, তারপর প্রসারণ হয় এবং তারপর হচ্ছে বহির্গমন বা এক্সস্ট হয়। আমাদের আইসি ইঞ্জিনের যে ৪ টি ধাপ, এখানেও সেরকম ৪ টি ধাপ রয়েছে। তাহলে আইসি ইঞ্জিনের সাথে আমাদের এখানের মূলত পার্থক্য হচ্ছে যে আইসি ইঞ্জিনে আমরা শুধুমাত্র পাওয়ার স্ট্রোক শক্তি উৎপন্ন করে থাকি, কিন্তু গ্যাস টারবাইনে এখানে কন্টিনিউয়াসলি সবসময় শক্তি উৎপন্ন হতে থাকে। এবং গ্যাস টারবাইনের আমাদের যে মোশন সেটি হচ্ছে রোটারি মোশন এবং আইসি ইঞ্জিনের যে মোশন সেটি হচ্ছে রিসিপ্রোকেটিং মোশন। যেহেতু রিসিপ্রোকেটিং মোশন সেহেতু শুধুমাত্র একটি স্ট্রোকে আমরা হচ্ছে শক্তি পেয়ে থাকি, কিন্তু গ্যাস টারবাইনের ক্ষেত্রে আমরা প্রতিটি স্ট্রোকেই শক্তি পেয়ে থাকি। আমরা এখান থেকে গ্যাস টারবাইন এবং আইসি ইঞ্জিনের একটি তুলনামূলক বিশ্লেষণ লিখতে পারি, যেখানে গ্যাস টারবাইনের আমাদের কাজের ধরন বা ঘূর্ণন হচ্ছে রোটারি এবং হচ্ছে আইসি ইঞ্জিনের ক্ষেত্রে রিসিপ্রোকেটিং এবং আমাদের সব কাজ একটি সিলিন্ডারের ভিতরে হয় আইসি ইঞ্জিনে এবং গ্যাস টারবাইনের ক্ষেত্রে কাজগুলি আলাদাভাবে কম্প্রেসর, কম্বাসন এবং টারবাইনের মাধ্যমে হয়। এবং বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে গ্যাস টারবাইন অত্যন্ত কার্যকর, এটি অনেক বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। সেই তুলনায় আইসি ইঞ্জিন তুলনামূলকভাবে অনেক কম বিদ্যুৎ উৎপন্ন করতে পারে এবং আইসি ইঞ্জিনের অনেক ভাইব্রেশন হয় বা কম্পন হয়। আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি আমাদের যে ভেহিকেল গুলো চালন করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই অনেক শব্দ বা নকিং তৈরি হয়। এই কারণে আইসি ইঞ্জিনের ক্ষেত্রে অনেক বেশি কম্পন বা ভাইব্রেশন তৈরি হয় পিস্টনের কারণে, কিন্তু গ্যাস টারবাইনের ক্ষেত্রে এটি অনেক মসৃণ এবং এখানে কম্পন অনেক কম তৈরি হয়। এবং রোটারি মেশিনের আমরা যদি অন্যান্য সুবিধাগুলো দেখি তাহলে এখানে আমরা প্রথমেই বলেছি যে আমরা উচ্চ ক্ষমতা সম্পন্ন পাওয়ার প্ল্যান্ট এটির মাধ্যমে পরিচালনা করতে পারি, অর্থাৎ এটি অনেক সহজেই হাই পাওয়ার টু ওয়েট রেশিওতে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। দেন এখানে ভাইব্রেশন কম হয়, আমরা খুব সহজে এটিকে অপারেট করতে পারি এবং এটির লাইফ সাইকেল অনেক বেশি হয়। ভাইব্রেশনের সাথে আমাদের যন্ত্রের লাইফ টাইম অনেক বেশি পরিমাণ সম্পর্কিত। আমরা যখন মেশিন ডিজাইন বা এই টাইপের সাবজেক্ট গুলো পড়বো এই সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। সহজে রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশে যেহেতু ঘর্ষণ কম হয়, ভাইব্রেশন কম হয়, এই কারণে এটা মেইনটেন্স ইজি এবং এটা খুব ছোট জায়গার মধ্যে কাজ করতে পারে, ছোট জায়গার মধ্যে অপারেট করতে পারে। আমাদের স্টিম পাওয়ার প্ল্যান্টের মতো অনেক বড় জায়গায় এটিকে অপারেট করার প্রয়োজন হয়। এবং স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্টের মতো আমাদের এখানে সরাসরি পানি ফোটানোর প্রয়োজন নেই, গ্যাসই সরাসরি আমাদেরকে টারবাইনে ঘোরাতে সাহায্য করে। তাহলে সংক্ষেপে আমরা বলতে পারি যে গ্যাস টারবাইন আমাদের মেগা পাওয়ার এর ক্ষেত্রে একটি মূল চালিকা শক্তি। এর কারণে আমাদের গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টগুলি আধুনিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এক অনন্য এবং অত্যন্ত কার্যকর পদ্ধতি। এটিতে কম্প্রেশন, কম্বাসন চেম্বার এবং টারবাইন অবিচ্ছিন্নভাবে কাজ করে এবং এখানে আমরা অবিচ্ছিন্নভাবে শক্তি পেতে পারি। এবং গ্যাস টারবাইন যে সাইকেলের মাধ্যমে অপারেট করে সেই সাইকেলটির নাম হচ্ছে ব্রেটন সাইকেল। আমাদের নেক্সট লেকচারে আমরা ব্রেটন সাইকেলের ইন ডিটেলস থার্মোডাইনামিক প্রপার্টিজ গুলো, পিভি ডায়াগ্রাম, টিএস ডায়াগ্রাম এবং এর এফিসিয়েন্সি সম্পর্কে জানবো। এবং এখানে রিসিপ্রোকেটিং ইঞ্জিনের তুলনায় অনেক বেশি পরিমাণ শক্তি পাওয়া যায় এবং এটার কার্যক্ষমতা, দক্ষতা অনেক বেশি হয়ে থাকে।
সংক্ষেপে গ্যাস টারবাইন সম্পর্কে আমাদের আলোচনা এখানেই শেষ হচ্ছে। তোমরা গ্যাস টারবাইনের বেসিক গুলো সম্পর্কে পড়াশোনা করবে এবং পরবর্তী ক্লাসে আমরা গ্যাস টারবাইনের আরো ডিটেলস সম্পর্কে থার্মোডিনামিক্স প্রপার্টি সম্পর্কে জানবো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।